প্রত্যেক সভ্যতারই একটি দিশার প্রয়োজন হয় এবং সেই সভ্যতা যদি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার সংগ্রামে ব্রতী হয় এবং সেই সময় নিজেদের কথা পৌঁছে দেওয়ার কোন সহজ মাধ্যমকে পাশে পাওয়া যায়, মানুষকে জোটবদ্ধ করার উপায় পাওয়া যায়, তাহলে সংগ্রামে গতি আসে। সেই সময় আমি এই কাজটাই করছি। আমি সুভাষ বলছি। আরে, এ তো সুভাষচন্দ্র বসু। কোত্থেকে বলছেন? নেতাজি রেডিওতে বলছেন। কোথায় আছেন উনি? দেশ থেকে অনেক দূরে, কে জানে কোথায় আছেন। উনি বলছেনটা কি? আজ আমরা এবং আমাদের মাতৃভূমি বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজ আমি সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ততক্ষণ অবধি আপনারা লড়াই করুন যতক্ষণ না আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। জয় হিন্দ। 1939 বিশ্ব ইতিহাসে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা, যে যুদ্ধ নিয়ে আসে নতুন পরিভাষা, পরাধীন ভারতবাসী স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ভাইসরয় কমান্ডে বিশ্বযুদ্ধ চলা অবধি ভারতীয়রা যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কথা না বলে। ফরমানের বিরোধিতায় ভারতের পরগনা পরগনায় কংগ্রেস সরকার ইস্তফা দিল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়ার পর নিজের সংগঠনকে মজবুত করার কাজে ব্যস্ত। তার মত ছিল স্বাধীনতা অর্জনের জন্য এখন কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। অহিংসার পরিপবিত্র নীতি কার্যকরী হবে, কিন্তু যখন তাতে কাজ হয় না তখন অন্য রাস্তা খুঁজতেই হয়। ভারতের জন্য এ এক সুবর্ণ সুযোগ। ব্রিটিশ শাসনের সাথে আর কোনো সমঝোতা নয়। অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে আবার জেলে বন্দী করা। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়েছে। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাবে, কখনো বিদেশে কখনো বা নজরবন্দি। মাতৃভূমির মুক্তি ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনের গতি আনতে। এটাই সঠিক সময়। রাষ্ট্রের লড়াই আমায় এইবার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে লড়তে হবে। যেভাবেই হোক আমায় জেল থেকে বেরোতেই হবে। হ্যাঁ, আমি আমরণ অনশন করব। জেলের বাইরে আসতে অহিংসার এই অস্ত্রটি খুবই কাজে লাগে। তিনি মুক্তি পেলেন বটে, কিন্তু বাড়িতে নজরবন্দি। ইউরোপে বিপুল সংখ্যায় যুদ্ধবন্দীরা শরণার্থী হয়ে গেছেন। কোনোভাবে তাদের একত্রিত করতে পারলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিপুল শক্তি নিয়ে ঝাঁপ দেওয়া যেতে পারে। 1941-এর 17 জানুয়ারির মধ্যরাতে ভাইপো শিশিরের সহায়তায় গলাবন্ধ শেরওয়ানি, খোলা পায়জামা আর অস্ত্রধারী টুপি পরিহিত মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ ভারতের সীমার বাইরে চলে যায়। আকবর শাহ নামে এক ব্যক্তি কাবুল অব্দি পৌঁছতে সাহায্য করলেন। তারপরে দীর্ঘ যাত্রা পর অদম্য উদ্যমে তিনি একাই পাড়ি দিলেন। সুভাষ নানান ছদ্মবেশে সবার চোখে ধুলো দিয়ে কোন রকমে বার্লিন অব্দি পৌঁছে দেন। যে মাটিতে সুভাষ জন্মগ্রহণ ছিলেন, সেই মাটির মুক্তি তাকে দেশের মাটি থেকে দূরে চলে যেতে। ও আমার দেশের মাটি তোমার পরে যে বছর মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, সেই বছরই তৎকালীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কটক শহরে জন্ম নেন সুভাষ। কালক্রমে যিনি হবেন এই ভিক্টোরিয়ার শাসনের বিরুদ্ধে লড়াই করে ছোটবেলা থেকেই জিজ্ঞাসা মনে নানান প্রশ্ন তুলছে। বয়স যখন হল, স্বামী বিবেকানন্দের মতাদর্শের সঙ্গে তার পরিচয়। সেই মতাদর্শ তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। মাতৃভূমি আরাধ্য, প্রত্যেক ভারতবাসী আমার সহযোগী আর জনশক্তির জাগরণী মুক্তির একমাত্র। চলো নিজ
দুইভাবে প্রভাবিত। মনে ভিড় করা প্রশ্নের উত্তর খুঁজতে এবং মন নিয়ে গুরু দেখা পেতে এখন কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার জন্য সাহস। ভারতের নানা তীর্থে আশ্রমে সাধু সন্ন্যাসীদের মধ্যে ঘুরতে লাগে। বিচলিত মন শান্ত হলে বাড়ি ফিরে এলেন। গুরুর খোঁজ না পেলে মন সংশয়মুক্ত হয়েছিল। মাতৃভূমির মুক্তির চিন্তা তাঁর মনকে আনন্দিত করতে শুরু করে। ঠিক এই সময় পিতা জানকীনাথ তাকে আইসিএস পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার আদেশ দেন। মন সায় না দিলেও পিতার আদেশ অমান্য সম্ভব। তাই ইংল্যান্ডগামী জাহাজে চড়ে বসেন সুভাষ। জাহাজ এগিয়ে চলে। সুভাষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রিয় জন্মভূমি। কেমব্রিজে শিক্ষাবর্ষের মধ্যখানে পৌঁছলেও যোগ দিতে অসুবিধা হল। মেধাবী এবং পরিশ্রমী সুভাষ পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করলেন। কিন্তু মন তখন হাজারো দ্বন্দ্বে দোদুল্যমান। বাবার আদেশ পালন করব না মনের কথা? মাতৃভূমি আমায় ডাকছে, আমায় যেতেই হবে। সবাই আমাকে পাগল বলবে, বলুক, যে যা বলে আমায় বলুক। জন্মভূমির মুক্তির জন্য সমস্ত কষ্ট আমি মাথা পেতে নেব। আইসিএসে ইস্তফা দিয়ে ফিরে এসে গান্ধীজির সাথে সাক্ষাৎ করেন। গান্ধীজির পরামর্শ মতো দেখা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। প্রথম সাক্ষাতেই সুভাষ বুঝতে পারলেন এতদিনে তার কাঙ্ক্ষিত গুরুর দেখা পেয়েছেন তিনি। সুভাষ চিত্তরঞ্জন দাসের শিষ্য হয়ে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত। আন্দোলনের শুরুর দিনগুলিতে একটি ঘটনা ঘটে। প্রিন্স অফ ওয়েলসে ভারত সফরের সময় সুভাষ এবং তার সঙ্গীরা এক বিরোধিতা করতেন। সবে দেশের উপর ন্যায়। চল চল সবে ভারত সন্তান। অনেককে গ্রেপ্তার করা হচ্ছিল। এমন সময় দেশবন্ধুর পত্নী বাসন্তী দেবী গ্রেপ্তার হলেন। এই খবর পেয়ে তিনি ভারাক্রান্ত মনে দেশবন্ধুর কাছে গেলেন। বাসন্তী দেবীর গ্রেপ্তারে তার মন খারাপের কারণ ছিল না। তার মন খারাপের কারণ ছিল যে তিনি নিজে কেন গ্রেপ্তার হলেন না। খোঁজে তার মনোবাঞ্ছা পূর্ণ হল। সুভাষ এবং দেশবন্ধুকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হল। তারপর যতদিন ভারতে ছিলেন ততদিন জেলেই তাকে অধিকাংশ সময় কাটাতে হয়েছে। মাতৃভূমি করে আহ্বান। নতুন পথের দিশারিরা চিরদিন স্রোতের বিপরীতে বেগবতী তরঙ্গ